অগ্রহায়ণের মাঝামাঝি, তবুও শীত তেমন একটা পড়েনি। অম্বলপুর গ্রামের শিবুদার চায়ের দোকানে সান্ধ্যকালীন আড্ডায় হাজিরা দিয়েছে পরেশ আর কানু। তবে আজ যেন কারোর মুখেই কোনো উচ্ছ্বাস নেই, ফেনা তোলা গল্পের ঝড় নেই। সবার মুখে কেমন যেন থম মারা। গোটা অম্বলপুর গ্রাম যেন শীতের চাদর মুড়ে ঘুমের গভীরে তলিয়ে গেছে এই সন্ধ্যা রাতেই। রাস্তায় কোনো জনমানুষের আনাগোনা নেই। কালভাটের ওপর গ্রামের ছেলে ছোকরাদের বেলেল্লাপানা নেই। কিসের যেন আতঙ্কে থমকে গেছে গোটা অম্বলপুর গ্রাম। তোর কি মনে হয় গণেশ মদ খেয়ে কুয়োয় পড়েছে? দেখ, গোটা গ্রাম বলছে বটে যে ওই কুয়োয় কিছু একটা আছে, কিন্তু আমার যেন মানতে বড্ড অসুবিধা হচ্ছে। এই কথাগুলো গ্রামের বুড়ো হাবড়াদের কাছে বললে বিপদ আছে, সেটা আমি জানি। তারা সব সেকেলে লোক, পুরনো অন্ধবিশ্বাস আগলে বেঁচে আছে। কিন্তু আমরা তো শহরের কলেজে বিজ্ঞান পড়েছি, আমরা কি করে বিশ্বাস করি বলতো যে ওই কুয়োর ভিতরে ভূত আছে? দেখ পরেশ, সব কিছু যে বিজ্ঞানের দোহাই দিয়ে উড়িয়ে দেওয়া যায় না সেটা বোধ হয় তুইও জানিস, অথচ মানতে চাস না। আমিও পিওর সায়েন্সের ছাত্র, কিন্তু আমিও মানতে বাধ্য হচ্ছি শেষমেশ। তুই ভুলে গেছিস গ্রামের প্রায় লোকেই বলাবলি করত ওই কুয়োর পাশ দিয়ে গভীর রাতে গেলে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় ওই কুয়োর ভেতর থেকে। ওই কান্নার করুণ সুর নাকি টানতো মানুষদের। সেই টানই টেনে নিয়ে গেছে গণেশকে, এর মধ্যে কোনো ভুল নেই। তাহলে গ্রামের লোকেরা মিলে ওই পরিত্যক্ত কুয়োটা বন্ধ করে দিচ্ছে না কেন? সে চেষ্টা কি আর করেনি? তুই জানিস না, তখন তুই সাউথ আফ্রিকায় ছিলি হয়তো। যাকে তো যারাই ওই কুয়ো বন্ধ করবার কাছে গেছিল তারাই ওই কুয়োর ভেতর এমন কিছু দেখেছে যে আজ পর্যন্ত তারা আর স্বাভাবিক হতে পারেনি। তাদের চোখের ভেতর এখন সেই বিস্ময়, সেই ভয়, সেই ত্রাস ছড়িয়ে থাকে। শিবুদা, একটা চা দিও, ফিমেল। কিরে, এত দেরি হলো যে? আর বলিস না, সে এক মারবি উল্লাস কাণ্ড। আমার এক মামা এসেছে নিশ্চিন্তপুর থেকে, তা সেই মামা সদ্য এক লোমহর্ষক বিপদ থেকে উঠল। সেই গল্প শুনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। লোমহর্ষক গল্প? কি গল্প? সে মারাত্মক গল্প রে ভাই, শুনলেই খাড়া হয়ে যায়। কি? পশম। ভূতের গল্প মনে হচ্ছে। হ্যাঁ, তবে এ হচ্ছে ফিমেল ভূত, মানে শাকচুন্নির গল্প। মানে তোর মামা শাকচুন্নি দেখেছে? দেখেছে মানে প্রাণটাই চলে যাচ্ছিল। অনেক কষ্টে বেঁচেছে শাকচুন্নির হাত থেকে। তা বল দেখি শুনি, কি কেস? শিবু কাকা চা দিয়ে গেল। গরম গরম চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বললাম, তাহলে শোন, আমার এই মামা আমার নিজের মামা নয়, মায়ের কোনো এক দুঃসম্পর্কের দাদা হয়। আগে বসিরহাটে ভাড়া থাকতো, তারপর নিশ্চিন্তপুরে 2 কাঠা জমি কিনে কোনো রকমে একটা বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। নিশ্চিন্তপুর সরকারের উন্নয়নের কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হওয়া একটা প্রত্যন্ত গ্রাম, চারিদিকে শুধু বাগান আর বাগান। মামার তখনও বিয়ে থা হয়নি, ডাক্তারিটা মোটামুটি জানতো। তো সেই নিশ্চিন্তপুরের বাজারে একটা ছোট কুহক ডাক্তারখানা খুলে বসে মামা। এই গ্রামের লোকদের টুকটাক জ্বর, সর্দি কাশি, পেটের ব্যথা, এইসব সাধারণ রোগ তার ওষুধে সেরে যেত। ভালোই চলছিল সব। এক বাবা তার মেয়েকে নিয়ে আসে। মেয়েটার অনেক দিন ধরে জ্বর। মামা দেখে শুনে তাকে কিছু ওষুধ দেয়। বেশ কিছুদিন পরে একদিন রাতের বেলায় মামার ফোনে একটা ফোন আসে। মামা ফোনটা ধরে দেখে সেই মেয়েটার বাবা। তিনি জানান যে মেয়েটার জ্বর সেরে গিয়েছিল, কিন্তু জ্বরটা হঠাৎ আবার এসেছে। এখন মেয়েটা জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। আশেপাশে কোনো ডাক্তারখানা, হাসপাতাল কিচ্ছু নেই। লোকটা মামাকে একবার তার বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। মামা প্রথমে আপত্তি করলেও অবশেষে যেতে রাজি হয়ে যায়। লোকটার বাড়ি যেতে গেলে নিশ্চিন্তপুরের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। মামা দেখল রাত 10টা বাজে। এত রাতে যেতে হবে, তাও লোকটার বাড়ি যেখানে বলল সেখানে যাবার একটাই রাস্তা, গ্রামের জঙ্গলের ভেতর দিয়ে। ভেবেই মামার শরীরটা একবার যেন শিউরে উঠল। তবু যেতে তো হবেই। মামা আর বেশি কিছু না ভেবে সাইকেল আর তার ডাক্তারির ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাতের আকাশে গোল থালার মতন চাঁদ উঠেছে।
গ্রামের ভেতর রাস্তা দিয়ে মামা যখন সাইকেল চালিয়ে যাচ্ছে তখন রাস্তায় আর কোনো জনমানুষ নেই। মামা ভীতু মানুষ নয়, তবু যেন তার গাটা কেমন ছমছম করতে থাকলো। অবশেষে এলো জঙ্গলের রাস্তা। গা ছমছমে অন্ধকারাচ্ছন্ন রাস্তা ধরে সাইকেল চালাতে থাকলো মামা। এত রাতে জঙ্গলের পরিবেশ বাইরের পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা। বেশ কিছুক্ষণ নিঃশব্দে সাইকেল চালালো মামা। তারপর হঠাৎ তার যেন মনে হলো দূরে কোথাও একটা কান্নার শব্দ ভেসে আসছে, একটা মেয়ের কান্না। মামা সাইকেল দাঁড় করিয়ে ভালো করে শুনল। হ্যাঁ, একটা মেয়েরই কান্না, কোনো ভুল হচ্ছে না। এত রাতে এই গভীর জঙ্গলের ভেতর গ্রামের কোনো মেয়ে তো কাঁদতে আসবে না, তাহলে কান্নাটা কিসের? কে কাঁদছে এভাবে? সে কি মানুষ নাকি? মামার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বুঝল কিছু একটা গন্ডগোল আছে। হঠাৎ তার চোখে পড়ল তার সামনে থাকা একটা মোটা আম গাছের দিকে। আম গাছের একটা বাঁকানো ডালে পা ছড়িয়ে বসে আছে। ওটা কে? তার চুলগুলো সাপের ফনার মতন দুলছে। চাঁদের আলোয় তা দেখতে যে কি বিভৎস, কি ভয়ানক লাগছে তা বলে বোঝাবার নয়। মামার শরীরটা ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকলো। মামা আর কোনো দিকে না তাকিয়ে সাইকেলে ঊর্ধ্বশ্বাসে প্যাডেল করতে থাকলো। প্রাণপণে সাইকেল চালিয়ে সে কোনো রকমে সেই জঙ্গল পার করলো। রোগীর বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে গেল। মামা গিয়ে দেখল বিছানায় অসাড় হয়ে শুয়ে আছে মেয়েটা। তার চোখ বন্ধ, সারা মুখে যেন কিসের এক বিষণ্ণতা ছড়িয়ে রয়েছে। মামা নাড়ি টিপে দেখল, তারপর তার বাবাকে জিজ্ঞেস করল, জ্বরটা কখন থেকে আসছে? দিনের বেলায় ভালোই থাকে ডাক্তারবাবু, কিন্তু রাত হলেই জ্বরটা আসছে। আর একটা বিষয় বুঝতে পারছি না কিছুতেই, ও মাঝে মাঝে ওই দূরে জঙ্গলের দিকে হা করে তাকিয়ে থাকে, কি যেন বলে বিড়বিড় করে, একা মনে হাসে। এমনকি কাল রাতে ও একবার ওই বাগানের দিকে হাঁটাও শুরু করেছিল। আমি টের পেয়ে ওকে ধরে আনি। সেই সময় ও কেমন যেন ঘোরের মধ্যে ছিল। আপনি ডাক্তার মানুষ, এইসব বিষয় আপনাকে বলে কোনো লাভ হবে না জানি, কিন্তু কি যে করব কিছুই বুঝতে পারছি না ডাক্তারবাবু। জঙ্গলের ভেতরে মামা যা দেখেছে সেসব কথা কিছুই তিনি বললেন না, শুধু ভাবল, এই মেয়েটার সাথে ওই জঙ্গলে দেখা বিভৎস নারী মূর্তির কি কোনো যোগসূত্র আছে? না হলে ওর বাবা যেসব কথা বলল সেসব হবে কেন? জঙ্গল মেয়েটাকে টানছে, কিন্তু কেন? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন না, কি জানতে চান? মিথ্যে বলবো কেন? ওই জঙ্গলের ভেতর কি কোনো ঘটনা ঘটেছিল? ঘটনা বলতে সে তো অনেক আগের কথা ডাক্তারবাবু, আজ থেকে বছর 15 আগে হবে। একবার একটা মহিলা ওই জঙ্গলের ভেতরের একটা আম গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল। তখন তো আপনার মেয়ে তাহলে খুবই ছোট, তাই না? হ্যাঁ ডাক্তারবাবু, ছোট বলতে তখন ওর বয়স হয়তো 1 মাস মতো হবে। আচ্ছা, তা যে মহিলা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল তার বাড়িটা কোথায় ছিল? তার বাড়ি ছিল এই পাশের পাড়া চম্পা কলোনিতে, নিরাপদ মাঝির মেয়ে। আচ্ছা, বলছি অনেক রাত হয়ে গেছে, আজকের রাতটা কি আমি আপনাদের বাড়িতে থেকে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডাক্তারবাবু, আসুন, আমি আপনার শোবার ব্যবস্থা করে দিচ্ছি। সেই রাত মামা লোকটার বাড়িতে কাটিয়ে দিল। মনের ভেতর তখন মামার একটা বিষয়ে তোলপাড় করছে। জঙ্গলে দেখা ওই প্রেতাত্মার সাথে এই মেয়েটার কি সম্পর্ক থাকতে পারে? মামা মনে মনে ঠিক করল এর রহস্য সে ভেদ করবেই করবে। নন্দিনী নামের যে মহিলাটা ওই জঙ্গলে আম গাছে গলায় দড়ি দিয়েছিল, সেই মহিলাই যে এখন প্রেতাত্মা হয়ে ওই আম গাছে রয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। বাকিটা। সকাল হতেই মামা ছুটে গেল নন্দিনীদের বাড়ি। তার বাবার সাথে কথা বলে জানতে পারল এক করুণ কাহিনী। আমার মেয়ে নন্দিনীর সাথে বিয়ে হয়েছিল এই গ্রামের মোড়ল নটবর মুখার্জির ছেলে সোমেশ্বরের, কিন্তু বিয়ের পরে আমার মেয়েটা জানতে পারে
যে সোমেশ্বর দুশ্চরিত্র। সে এক নারীতে আসক্ত নয়। প্রতি রাতে সে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত আর আমার মেয়েটাকে অকথ্য অত্যাচার করত, গালিগালাজ করত, এমনকি মারধরও করত মেয়েটাকে। নন্দিনী গর্ভবতী হয়, কিন্তু সোমেশ্বর এই সন্তান চায়নি। তার পরিকল্পনা ছিল কিছুটা আলাদা। তার বাবা নটবর ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনিও তার ছেলেকে চিনতেন। এদিকে নটবরবাবুর ওই একটাই কুলাঙ্গার। নটবরবাবুর অগাধ সম্পত্তি। তিনি জানতেন এই সম্পত্তি ওই কুলাঙ্গারের হাতে পড়লে সে সব শেষ করে দেবে। তাই তিনি চেয়েছিলেন একটা সুলক্ষণা মেয়ে দেখে তার ছেলের বিয়ে দিতে। বিয়ের পরে যদি সেই মেয়ে তার কুলাঙ্গার ছেলেকে ভালোর পথে ফেরাতে পারে তো ভালো, আর যদি না পারে তাহলে তার পুত্রবধূর কোলে যে সন্তান জন্মাবে তাকেই তিনি তার সমস্ত সম্পত্তি দিয়ে যাবেন। এমনই তিনি মনস্থির করেন। আর নটবরবাবুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সেই সূত্রেই আমার মেয়েকে তিনি তার ছেলের বউ করে নিয়ে যাবার প্রস্তাব আমাকে দেন, আর আমিও তাতে রাজি হয়ে যাই। সেটাই বোধহয় ছিল আমার এই জীবনে করা সব থেকে বড় ভুল, সব থেকে বড় অপরাধ। দেখতে দেখতে নন্দিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মায়। নটবরবাবুও ভীষণ খুশি হন তাতে। তিনিও মনে মনে ঈশ্বরের কাছে একটা নাতনি চেয়েছিলেন। মা লক্ষ্মীর আগমনে হয়তো তার ছেলের অলক্ষ্মী দশা কাটবে, এমনটা তিনি আশা করেছিলেন। এদিকে সোমেশ্বর গভীর ষড়যন্ত্র করতে থাকে। অনেক ভেবেচিন্তে সে একটা চক্রান্ত করে। সে টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে নন্দিনী আর তার সদ্যজাত কন্যা সন্তানকে অপহরণ করবার জন্য। তার বাবার সম্পত্তি সে কিছুতেই হাতছাড়া করতে চায় না। তার জন্য সে সব কিছু করতে পারে। তার কথা মতোই কাজ হয়। সেই ভাড়াটে গুন্ডারা রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় নন্দিনী আর ওই ফুটফুটে সদ্যজাত শিশুকে। জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তারা আমার মেয়েটাকে আম গাছের ডালে ঝুলিয়ে দিয়ে গলায় ফাঁস দিয়ে দেয়, আর তার মেয়ে সন্তানটাকে জঙ্গলের ভেতর শিয়ালের খাবার জন্য ফেলে রেখে যায়। টাকার জন্য যে মানুষ কতটা নির্মম হতে পারে তার সব থেকে বড় উদাহরণ বোধহয় ওই সোমেশ্বর। এদের জন্ম বোধহয় কোনো মায়ের পেটে হয়নি। অপরাধীদের কোনো শাস্তি হয়নি। ঘটনাটা আমরা অনুমান করতে পারলেও কোনো প্রমাণ যে নেই। মামা সেখান থেকে ফিরে এসে আবার গেল তার পেশেন্ট মেয়েটার বাড়ি। তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি একটা সত্যি কথা বলুন। কি কথা ডাক্তারবাবু? এই মেয়েটা কি সত্যিই আপনার নিজের মেয়ে? মামার কথা শুনে লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, না ডাক্তারবাবু, এ আমার নিজের মেয়ে নয়। আমি ওকে জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম। জঙ্গলের একটা ঝোপের ভেতরে পড়েছিল। আমি ভোরবেলা জঙ্গল দিয়ে যাবার সময় ঝোপের ভেতর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারপর থেকে ওই অভাগিনী আমার বিয়ে হয়েই আমার কাছে রয়ে গেছে। জানি না কে ওকে ওই জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, কে ওর বাবা, কে ওর মা, আমি কিছুই জানি না ডাক্তারবাবু। আমি জানি। আপনি জানেন? হ্যাঁ, আমি জানি। 15 বছর আগে যে মহিলা গলায় দড়ি দিয়েছিল ওই জঙ্গলের আম গাছে, আপনার মেয়ে আসলে তার মেয়ে। আপনাকে বললে বিশ্বাস করবেন কিনা জানি না। আমি প্রথম দিন আপনার বাড়ি আসবার সময় জঙ্গলের ভেতর ওই আম গাছের ডালে তাকে দেখেছি তার বীভৎস রূপ। সে কাঁদে, বোধহয় তার মেয়ের জন্য। তার চোখের জল আকর্ষণ করে আপনার মেয়েকে। এই জন্যই ওর জ্বর আসে। ও অবচেতন মনে জঙ্গলের দিকে হেঁটে যায়, জঙ্গলের দিকে তাকিয়ে হাসে, কথা বলে। ওর মা ওকে মাতৃত্বের অমোঘ শক্তি দিয়ে টানে, যাকে নারীর টানো বলে। এসব কি বলছেন আপনি ডাক্তারবাবু? এসব কি সত্যি? দেখুন, আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ বলুন? আমি যা দেখেছি আপনাকে বললাম। আর আপনি কাল রাতে আমাকে বলেছিলেন যে ওই আম গাছে গলায় দড়ি দিয়েছিল তার বাড়ি এই পাশের গ্রাম চম্পা কলোনিতে। আমি এখন সেখান থেকেই আসছি। আমি সেই মহিলার বাবার সাথে কথা বলে এলাম। তার মৃত্যুর রহস্য আমি জানতে পেরেছি। তাহলে এখন আমি কি করব ডাক্তারবাবু? ওর মায়ের কাছে আর ওকে ফিরিয়ে দেওয়া যাবে না।
তবে ওর মা ওই অভাগিনী নন্দিনীকে মুক্তি দিতে হবে, আর অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কে অপরাধী ডাক্তারবাবু? পাশের গ্রাম চম্পা কলোনির মোড়লের ছেলে সোমেশ্বর। ওর বিরুদ্ধে থানায় এফআইআর করে নন্দিনীর মৃত্যুর কেসটা হাইকোর্টে রিওপেন করাতে হবে। আপনার মেয়ের ডিএনএ টেস্ট করালেই সোমেশ্বরের ডিএনএর সাথে মিলে যাবে। আমি দায়িত্ব নিয়ে সবটা করিয়ে দেব। এত বড় ক্রিমিনাল খোলা আকাশের নিচে থাকতে পারে না, কিছুতেই না। জেলের ভেতর মামা সোমেশ্বরকে দেখতে গিয়েছিল। মামাকে দেখেই নাকি কটমট করে তাকিয়েছিল মামার দিকে। সে নাকি প্রতিশোধ নেবে। বেশি দিন ওয়েট করতে হবে না, আমি বেরোচ্ছি খুব শিগগিরই। তারপর তোকে তোর কোন বাপ বাঁচায় আমি দেখব। মামা মনে মনে হেসে বলেছিল, আগে যাবজ্জীবন জেলটা খেটে নে, তারপর বেরিয়ে এসে প্রতিশোধ নিস। বাবা, এ তো বিরাট গল্প। গল্প কোথায়? যা বললাম তা অক্ষরে অক্ষরে সত্যি। যাকে আজকে উঠি, কথায় কথায় অনেক রাত হয়ে গেল।